গোসল শেষে যখন কাপড়গুলো ছাদে শুকাতে গেলাম, কেউ একজন পিছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরে পিছন দিকে বাঁকিয়ে নিয়ে পিঠের সাথে লাগিয়ে দিল। এত বেশি ব্যথা হচ্ছিল যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখি আমার খালাতো ভাই আদিব। ভাইয়া, হাতটা ছাড়ো প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। লাগুক, কি শুরু করেছো এসব? আমার যে লাগছে সেটা দেখতে পাচ্ছিস না তুই? তোমার কোথায় লাগছে? তুই বুঝবি না। প্লিজ ভাইয়া, হাতটা ছাড়ো। আমি গামছা দিয়ে চুলগুলো বেঁধে রেখেছিলাম। ভাইয়া এত শক্ত করে হাতটা ধরেছে যে কোনোভাবে ছাড়াতে পারছি না। ছাড়ানোর চেষ্টা করতে করতে আমার বেঁধে রাখা চুলগুলোও খুলে গেল। আদিব ভাইয়া এক হাতে আমার হাত ধরেছে, অন্য হাতে আমার কানের পাশে চুলগুলো সরিয়ে দিল। তারপর কানের কাছে মুখটা এনে বলছে, একটু বুঝতে পারিস না আমাকে? সেই কখন থেকে বোঝাবুঝির কথা বলছো, কি বুঝবো আমি? তুই তো একেবারেই ছোট না যে কিছু বুঝিস না। আমিও তো বড়ও না যে সব কিছু বুঝবো। আমার হাতটা ছাড়ো, না হলে আমি চিৎকার করব। যা, ছাড়লাম তোর হাত। একটা কথা জেনে রাখিস, যা করছিস ভুল করছিস। এই কথা বলে আদিব ভাইয়া হনহন করে চলে গেল। বুঝতে পারলাম সে খুব রেগে আছে আমার ওপর। আদিব ভাইয়া দেখতে খুবই সুন্দর, সব সময় চেক শার্ট তার গায়ে থাকবে, চুলগুলো বেশ সুন্দর ঝরঝরে, এক পাশ করে আঁচড়ায়। তাকে বেশি সুদর্শন দেখায় তার চাপ দাড়িগুলোর জন্য। গায়ের রঙও বর্ণনা করা যায় না এমন, ফর্সা আর কালোর মাঝামাঝি, শ্যামলাও বলা যায়। আমি সদ্য কলেজে পা রেখেছি, আর ভাইয়া ভার্সিটিতে 3rd সেমিস্টারে পড়ছে। ছেলেটার ভিতর এত গুণ যা বললে শেষ করা যাবে না। ভালো গান গাইতে পারে, ভীষণ সুন্দর করে কথা বলে, গানের গলাটা এতটাই ভালো যে গিটারে যখন সুর তোলে মুগ্ধ না হয়ে পারাই যায় না। আমার কাজিনদের মধ্যে বেশ কয়েকজন তো তার জন্য পাগল প্রায়, যদিও কয়েকজন নিজে থেকেই তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। ভাইয়া রাজি হয়নি, কিন্তু কেন জানি আমার ভাইয়াকে ভালো লাগে না। আমি ভাইয়ার থেকে একটু দূরে দূরে থাকি। আমি মনে হয় কাজিনদের মধ্যে একমাত্র মেয়ে যে কিনা ভাইয়াকে পছন্দ করি না। ভাইয়া তখন হাতটা এত শক্ত করে ধরেছিল যে 5টা আঙুলের ছাপ এখনো বসে আছে। হাতের যে জায়গায় ধরেছে সেটা এখনো লাল হয়ে আছে। বালতি ভরে কাপড় নিয়ে যাচ্ছিলাম, একটা একটা করে কাপড় শুকাতে দিচ্ছি, আর ভাবছি ভাইয়া কেন আমাকে কথাগুলো বলে গেল? আমি কি করেছি? এমন কোনো অন্যায় তো করিনি যার জন্য আমাকে এত কথা বলে গেল। কাপড়গুলো শুকাতে দিয়ে ছাদ থেকে নেমে গেলাম। আমাদের বাসায় অনেক মেহমান, ছোট চাচুর বিয়ে বলে সবাই এসছে। আমরা সবাই দুপুরের খাবারটা খেতে বসেছি। আদিব ভাইয়া আর বাকি কাজিনরাও আছে। আমার দাদু আমার হাতটা লাল দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোর হাত এত লাল কেন? কি হয়েছে? ভয়ে মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না আমার। আমি বললাম, ও কিছু না দাদু, এমনি ব্যথা পেয়েছি। দাদু বলল, আচ্ছা, তোর প্লেটটা দিয়ে ভাত বেড়ে দিই। আমি প্লেট দিতে দিতে ভাইয়ার দিকে তাকাচ্ছি। দেখলাম ভাইয়ার নিচের দিকে তাকিয়ে আছে। আজকে তার জন্যই এতটা লজ্জার মধ্যে পড়তে হলো আমাকে। এর মধ্যে কলেজে ভর্তি হওয়ার পর কয়েকদিন ক্লাস করেছি। একটা ছেলে সেদিন আমাকে প্রপোজ করেছে। চাচুর বিয়ের জন্য আর কলেজেও যাওয়া হয়নি কিছুদিন। আমি এখনো তাকে আমার উত্তরটা দিইনি, যদিও মনে মনে আমিও ছেলেটাকে পছন্দ করি। প্রথম দিন থেকেই ছেলেটাকে আমার ভালো লাগে। তার নাম আবির। দুপুরের খাবার শেষ করে আমি গেলাম তৈরি হতে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েছি। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে খেয়াল করলাম দরজার পাশে আদিব ভাইয়া উঁকি দিচ্ছে। তার প্রতিবিম্ব যে আয়নায় দেখা যাচ্ছে সেটা সে নিজেও জানে না। সামনের দিকে তাকাতে কেমন যেন লজ্জা করছে, তাই আদিব ভাইয়াকে দেখেও না দেখার ভান করলাম। কারণ তখন ওড়নাটা দিইনি। আয়নার পাশে একটা চেয়ার, ওড়নাটা রাখা ছিল। হাতে টেনে ওড়নাটা নিলাম। ওড়নায় পিন করতে করতে দেখলাম ভাইয়া চলে যাচ্ছে। আমিও ছোট্ট একটা ব্যাগে মোবাইল ঢুকিয়ে আর কিছু টাকা নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আমি যাচ্ছি বান্ধবীর বাসায় চাচুর বিয়ের দাওয়াত দিতে। রুম থেকে বের হতেই দেখলাম সবাই আড্ডা দিচ্ছে। কাজিনরা গোল হয়ে বসেছে। আড্ডার মাঝখান থেকে আমার ছোট বোন তনু এসে আমার হাতটা ধরে টান দিল। ছাড় তো আমার হাত, আমি বের হব। উফ আপু, চল তো, সবাই আড্ডা দিচ্ছে দেখ। আড্ডা দেখে আমি কি করব? এখন আদিব ভাইয়ার পালা। কিসের পালা? আরে বুঝিস না,
আজকে আড্ডার টপিক হচ্ছে ভালোবাসা বলতে কে কি বোঝে। তুই বোঝ, আমার বোঝা লাগবে না। পুচকে একটা মেয়ে আবার ভালোবাসাও বোঝে। আচ্ছা চল না, বলে এমন ভাবে আমাকে টান দিল, আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চলে গেলাম। আড্ডার মাঝখানে গিয়েছি, সবার হাতে একটা করে চিপস, আর যে যার মতন করে টপিকের ওপর মতামত দিচ্ছে। কেউ বলছে ভালোবাসা মানে এক মুঠো স্বপ্ন, যা দুজন মিলে দেখতে হয়। কেউ বলছে ভালোবাসা মানে দুজনের মধ্যে গোপন অনুভূতি, যা প্রকাশ করার ভাষা কারোরই থাকে না। এইবার আসলো আদিব ভাইয়ার পালা। কাজিনরা তো আদিব ভাইয়া বললে খুশিতে গদগদ করে। তার উপর আবার তার মুখে আজকে শুনবে ভালোবাসার কথা। কে দেখে কার খুশি। সবাই আদিব ভাইয়াকে বলছে, বলো বলো ভাইয়া, তোমার কাছে ভালোবাসার মানে কি? আদিব ভাইয়া অপলক দৃষ্টিতে মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে বলছে, খুব ছোট্টবেলা থেকে একটা মানুষের প্রতি কোনো এক প্রকার মোহ তৈরি হওয়া, যেটা এতটাই হৃদয় ঘায়েল করার মতন যে তাকে যদি এই জীবনে না পাই, বৃদ্ধকাল অবধি না পাওয়ার কষ্টটা বুকের ভিতর কাঁটার মতন বিঁধবে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, আর ভাইয়া আমার দিকে। আগেই বলেছি, ছেলেটা খুব সুন্দর করে কথা বলতে পারে। সবাই তার উত্তর শুনে প্রশংসায় পঞ্চমুখ। আদিব ভাইয়া নিজের কথা শেষ করে আমাকে বলছে, এইবার তুই বল, তোর কাছে ভালোবাসা মানে কি? আমি তো এখানে ভালোবাসার মানে বলতে আসিনি। আরে বল না, সবাই শুনি। সবাই সবারটা শোনো, আমারটা শুনে লাভ নেই। এই বলে আমি বের হয়ে গেলাম বান্ধবীর বাসায় দাওয়াত দিতে। বাসায় থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। বান্ধবীর নাম অবনী। অবনী আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা একসাথেই লেখাপড়া করেছি। অবনীর বাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না। আমাকে রিক্সা করে বাসার দিকে যেতে দেখে অবনী বের হলো। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অবনীর সাথেই বাসায় ঢুকলাম। আমরা বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর আন্টি আমার জন্য চা নাস্তা নিয়ে আসলেন। আন্টিকে দেখে আমি সালাম দিলাম। আমার সাথে একটু কথা বলে আন্টিও ভিতরে চলে গেলেন। আমি আর অবনী চা খাচ্ছি। চায়ের কাপে চুমুক দিতে দিতে অবনী বলছে, জানিস আবির তোর কথা অনেকবার জিজ্ঞেস করেছে, আমি কেন কলেজে যেতে পারছি না, তুই আবিরকে বলিসনি? বলেছি তো। তাহলে? তোকে দেখতে পাচ্ছে না বলে ছেলের অবস্থা তো পাগল প্রায়। কি বলছিস? হ্যাঁ রে, গতকাল ফোন নাম্বারটা দিয়েছে আর বলেছে সেটা তোকে যেন দিই, আর আজকেই কথা বলতে বলেছে। আচ্ছা, নাম্বারটা দে। অমনির কাছ থেকে নম্বরটা আমার মোবাইলে নিয়ে চাচুর বিয়ের কার্ডটা দিয়ে বাসায় চলে আসলাম। তখন প্রায় সন্ধ্যা হতে চলল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাবছি একটু পর আবিরকে কল দেব, কিন্তু বাসার তো সবাই আছে। কথা বলতে শুনলে অনেক ঝামেলা হবে, আর কাজিনরা তো এক একটা ফাজিলের ডিব্বা। কথা বলতে দেখলেই তিল থেকে তাল করবে। তাই ভাবলাম একটু পর আবিরকে ছাদে গিয়ে কল দেবো। আপাতত ছাদে কেউ যাবে না। কে কোথায় আছে দেখে নিলাম। যে যার মতন কাজ করছে, কিন্তু আদিব ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। সে যেখানে যাবে যাক, আমার কি। কিছুক্ষণ অপেক্ষা করলাম। এর মধ্যে তনু এসেছে ম্যাথ বুঝিয়ে দিতে। মেয়েটা অঙ্কে কখনো পাশ করতে পারে না। কত যে বেতের বাড়ি খেয়েছে অঙ্কের জন্য তার কোনো হিসাবই নেই। আমি তো ওকে মাঝে মাঝে ফেলুদা বলে ডাকি। ফেলুদাকে ম্যাথ বুঝিয়ে দিতে একটু পর ছাদে গেলাম। ততক্ষণে অন্ধকার নেমে এলো। রাতের পরিবেশটা খুব সুন্দর। ঝিরিঝিরি বাতাস, পূর্ণিমার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বাতাসে চুলগুলো উড়ছে। সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। এমন অনুভূতিগুলো খুব কম মানুষই ভাষায় প্রকাশ করতে পারে। যাই হোক, আবিরকে কল দিলাম। হ্যালো, চিনতে পেরেছো? জি মহারানী, চিনতে পেরেছি। বাবা, এইটুকুতেই মহারানী? হ্যাঁ, তুমি তো আমার মহারানী। তাই? এতটুকু কথা বলতেই মনে হচ্ছে কে যেন পিছনে আসছে। আমি লাইনটা কেটে পিছনে ফিরে তাকাতেই দেখি আদিব ভাইয়া। ভাইয়াকে দেখে আমার একটু ভয় লাগছে, যদি দুপুরের মতন কোনো অঘটন ঘটায়। আমি তাড়াতাড়ি করে তার সামনে দিয়ে চলে যাচ্ছি। আমাকে চলে যেতে দেখে আদিব ভাইয়া বলল, দাঁড়া। কেন? একটু থাক না। কেন থাকবো? দেখ কত সুন্দর পরিবেশ। আমি এসেছি আমার বান্ধবীর সাথে কথা বলতে। এখন কথা শেষ, চলে যাব। এই কথা বলে আমি ছাদ থেকে নেমে যাচ্ছি। আমি চলে যাওয়ার ভান করে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আমি আদিব ভাইয়াকে দেখতে পাচ্ছি, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না। আমি চলে গেছি ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছাদের এক কোণায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে গলায় সুর তুলেছে। আমিও মনের অজান্তে চোখ বন্ধ করে গানটা শুনছি। গিটার ছাড়াও খালি গলায় যে এত সুন্দর গান
সত্যিই অসাধারণ। মুগ্ধ না হয়ে পারা যায় না। গানটা শেষ হতেই মনে হলো আমার ঘোর কেটেছে। আদিব ভাইয়া আমাকে দেখার আগে আমি তাড়াতাড়ি নিজের রুমে চলে আসলাম। এসেই ভাবছি সবাই যখন ঘুমিয়ে পড়বে আবিরকে কল দেব। আদিব ভাইয়ার জন্য ভালো করে কথাটাও বলতে পারিনি তখন। যেদিন প্রথম কলেজ গিয়েছি সেদিন আবিরের সাথে আমার প্রথম দেখা। সবকিছুই প্রথম। ছেলেটা পড়ালেখায় ভীষণ ভালো, দেখতে সুদর্শন তো বটেই। আমি কলেজে যাওয়ার কিছুদিন আগে থেকেই অবনী কলেজ যেত। বাসায় ঝামেলার কারণে আমি কয়েকদিন কলেজ যেতে পারিনি। এর মধ্যে আবিরের সাথে অবনীর পরিচয় হয়। যাই হোক, অবনীর সাথে একটা ছেলের প্রায় বছর দুয়েকের প্রেম চলছে। আমি যেদিন প্রথম কলেজে যাই সেদিন অবনী এক কোনায় বসে কাঁদছিল, পাশে আবিরও ছিল। দুজনের মধ্যে কথা হচ্ছে। আমি অবনীর পাশে গিয়ে দাঁড়ালাম। অবনী কাঁদছে, তাদের নাকি সম্পর্কটা ভেঙে গেছে। ছেলেটা অবনীকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে। অবনীর সব কথা মোটামুটি আমি জানি, কিন্তু কিছুদিন কথা না হওয়ায় এই ঘটনাটা জানতাম না। আবির অবনীকে খুব করে বোঝানোর চেষ্টা করছে। আবির বলছে, তোরা দুজন এতদিন একসাথে ছিলি, মানুষটাকে ছাড়া যে থাকতে পারবি না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তুই যদি বলিস অয়নকে ছাড়া তুই থাকতে পারবি, আমি কখনো বিশ্বাস করব না। দিন শেষে ঠিকই নীরবে এইভাবে কাঁদবি। যে মানুষটাকে তুই তোর ভরসার কাঁধ ভেবেছিস তাকে এভাবে হারাতে দিস না। অয়নের নাম্বারটা আমাকে দে, বাকিটা আমি দেখছি। আমি পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুধু আবিরের কথাগুলো শুনছি। আবির নয়নকে কি বলেছে জানি না, কিন্তু পরের দিন থেকে অবনী আর নয়নের মধ্যে সবটা ঠিক হয়ে গেল। তাদের প্রেম আবারও আগের মতন চলতে লাগলো। সেদিনই আবিরের প্রতি আমার দুর্বলতাটা তৈরি হয়। কি সুন্দর করেই না বোঝালো সবটা। এর মধ্যে যে কয়েকদিন ক্লাস করেছি, আমার দিকে আবিরের উকিঝুঁকি তো ছিলই। কলেজ থেকে ফেরার পথে প্রতিদিন প্রায় অনেকটা পথ আমার পিছন পিছন চলে আসতো। হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হয়েছে, একেবারেই ঝুম বৃষ্টি। এই ঝুম বৃষ্টিতে একগুচ্ছ কদম নিয়ে আবির আমার সামনে এসে দাঁড়ালো। মুঠো ভর্তি কদম আমার দিকে বাড়িয়ে দিয়ে লাজুক ভঙ্গিতে প্রপোজ করে বসলো। যদিও আগেই অবনীকে দিয়ে কয়েকবার বলিয়েছে, কিন্তু আমি চেয়েছি সরাসরি প্রপোজটা করুক। এত গুছিয়ে বলতে পারা কথা ছেলেটা সেদিন কেমন যেন অগোছালো হয়ে যায়। আমার দিকে কদমগুচ্ছ বাড়িয়ে দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বলল, তোমার অনুমতি পেলে আমার বাকিটা জীবনের প্রতিটা মিনিট তোমাকে ভালোবাসতে চাই। খুব ইচ্ছে হচ্ছিল আরো কিছু বলুক, আরো বেশি করে বলুক, আর আমি শুনি, কিন্তু আর কিছুই না বলে চুপ হয়ে গেল। আমি হাত বাড়িয়ে কদমগুলো নিয়ে কিছু না বলে বাসায় চলে যাচ্ছি। মাঝ পথে আমাকে থামিয়ে দিয়ে বলছে, উত্তরের অপেক্ষায় থাকবো কিন্তু। আমি পিছনে তাকাতে আবির লজ্জায় চোখ জোড়া সরিয়ে নিল। আমি তো লজ্জা পাচ্ছিলামই, আবিরও লজ্জায় একেবারে লাল। তারপর আবিরের সাথে আর কোনো কথা হয়নি। তারপর থেকে তো আর কলেজে যাওয়া হয়নি। চাচুর বিয়ে নিয়েই আছি। কাল চাচুর গায়ে হলুদ। সবাই টুকটাক কাজ সেরে যে যার মতন ঘুমিয়ে পড়ল। তখন রাত প্রায় 1টা বাজতে চলেছে। সবাই যখন ঘুমের ঘোরে আমি আবিরকে কল দিলাম। আবির কল রিসিভ করতেই নিচু গলায় ফিসফিস করে কথা বলছি। তা না হলে তনু সবটা শুনে ফেলবে আর সবাইকে যা না তাই বোঝাবে। হ্যালো, তুমি ঘুমাওনি? না, মাত্র আসলাম ঘুমাতে। তুমি আর কল দেবে না মনে করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইলটা বেজে উঠতে ঘুম ভেঙে গেল। ও সরি, তাহলে ঘুমাও তুমি। না, পরে ঘুমাবো। কি কি করছো এতক্ষণ? বাসায় অনেক ঝামেলা, তুমি তো জানোই। হ্যাঁ, অবনী বলেছে তোমার চাচুর বিয়ে। আমাকে তো দাওয়াত দিলে না। মাথা খারাপ, আম্মু ছেলে ফ্রেন্ড বাসায় এনেছে জানলে কি যে করবে আমি নিজেও জানি না। কি, আমি এখনো তোমার ফ্রেন্ড? নয় তো কি, ফ্রেন্ডই তো। না, ফ্রেন্ড না। বলো কি? ইস, জানি না। আমি আর আবির ঘুম জড়ানো কণ্ঠে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখছি মোবাইলটা কানের নিচে চাপা পড়ে আছে। মোবাইলটা রেখে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম। সবাই ব্যস্ত, বিয়ে বলে কথা, ব্যস্ততা তো থাকবেই। সবাই মিলে মেহেদি দিচ্ছে। কয়েকজন তো ইতিমধ্যে দেওয়াও শেষ। সেখানে ফেলুদা আছে, আমাকে ডাকছে মেহেদি দিতে। এক গাল হাসি নিয়ে হাতগুলো ওপরে করে আমাকে বলছে, আপু দেখ, সবাই মেহেন্দি দিচ্ছে, আমিও দিয়েছি। ভালো করেছিস। তুই দিবি না? না, আমি দেব না। তুই দিয়েছিস তো, হয়েছে। তা তুই তো কিছুক্ষণ পড়তে বসতে পারতিস। বিয়ে বলে কি পড়তে বসা যায় না?
অঙ্কে তো আজীবন ফেল মারিস। উফ আপু, তুইও পারিস বটে, যেখানে সেখানে আমাকে অপমান করিস শুধু। তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। এই কথা বলে রাগে দুঃখে এক বুক হতাশা নিয়ে গজগজ করতে করতে চলে গেল। তনু ক্লাস 9-এ উঠেছে এবার। তনুকে অঙ্কের কথা বলে বলে মাথা খারাপ করে দিই। আমি ওর সাথে এইসব করে বেশ মজা পাই। যাই হোক, সবাই ঠিক করেছে আজকে শাড়ি পরবে। ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি আর মেয়েরা বেগুনি আর বাসন্তী রঙের শাড়ি। আমি ঠিক করেছি শাড়ি পরবো না। শাড়ি পরতে ইচ্ছে করলেও সামলাতে পারি না, তাই আমার জন্য ড্রেসই ভালো। সবাই চাচুর বিয়ের জন্য এক রকম শাড়ি কিনেছে, মা আর চাচিরাও। এদিকে বাবার চাচুরাও একরকম পাঞ্জাবি বানিয়েছে। বিয়ে বাড়ির সন্ধ্যা মানেই অন্যরকম কিছু। সন্ধ্যা হতেই আমরা যে যার মতন তৈরি হচ্ছি। মুখোমুখি দুটো রুম, একটাতে মেয়েরা তৈরি হচ্ছে, অন্যটাতে ছেলেরা। কেউ শাড়ি পরছে, কেউ চুল ঠিক করছে, কেউ সাজগোজ করছে। পুরো বাড়ি জুড়ে হই হুল্লোড় ব্যাপার। আমারও তো ঝামেলায় পড়তে হয়নি। ড্রেসটা পরেছি, হালকা সেজেছি, চুলটা খুলে দিয়েছি। আমি সবার আগে তৈরি হয়ে রুম থেকে বের হলাম। আমি যেই না দরজা খুলেছি, সামনাসামনি যে একটা রুম আছে সেটার দরজাটাও কে যেন খুলছে। কেউ একজন একটা নীল পাঞ্জাবি পরে বের হচ্ছে। আমার দিকে ফিরে তাকাতেই দেখছি আদিব ভাইয়া। আমি তো অবাক। আমি যতদূর জানি ছেলেদের পাঞ্জাবি রং ঠিক করা হয়েছিল হলুদ, আর সবাই হলুদই বানিয়েছে। তাহলে ভাইয়ার গায়ে এই রঙের পাঞ্জাবি কেন? আমিও নীল পরেছি, ভাইয়াও নীল পরেছে। ভাইয়া আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, আমার দিক থেকে তার চোখই সরছে না। কোনো ছেলে যখন কোনো মেয়ের দিকে এইভাবে তাকায়, সেই সময়টা হলো মেয়েদের জন্য সবচেয়ে বেশি অস্বস্তিকর অনুভূতি। তখন কোনো মেয়ে স্থির থাকতে পারে না আর লজ্জায় ঘামতে থাকে। আমার অবস্থাও ঠিক একই রকম। ভাইয়া আমাকে নিচু গলায় বলছে, একটু এইদিকে আসবি? কোথায় যাব? চল না, কথা আছে, যা বলার এখানেই বলো। আরে আয় তো, বলে আমার হাত ধরে নিয়ে গেল। জায়গাটা ঘরের এক্কেবারে কোনায়, সেদিকে তেমন কেউ আসা যাওয়া করে না। আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে ভাইয়া বলল, তোর জন্য। কি আছে এতে? নিজেই দেখে নে। বলো না। তুই দেখ। কাগজে মোড়ানো প্যাকেটটা খুলতেই দেখলাম 2 ডজন কাঁচের চুড়ি, তাও আবার ড্রেসের সাথে মিলিয়ে নীল রঙের। তুমি কিভাবে জানো আমি নীল ড্রেস পরবো? জেনে নিয়েছিলাম। কার কাছে? ফালুদা। আমি আগেই টের পেয়েছি আমার প্রতি আদিব ভাইয়ার দুর্বলতা আছে, কিন্তু আজ পুরোপুরি নিশ্চিত হলাম। একটু পর দেখলাম তনু আমাদের দিকে আসছে। সে আমাকেই খুঁজছিল তার চুল বেঁধে দেওয়ার জন্য। আদিব ভাইয়া তনুকে দেখতে পেয়ে চলে যাচ্ছে। যেতে যেতে বলছে, চুড়িগুলো হাতে দিবি কিন্তু। আমার হাতের একটা আঙুল স্পর্শ করে হাতটা উপরের দিকে তুলে অন্য হাতে চুড়িগুলো শক্ত করে ধরে আমার চোখে চোখ রেখে আদিব ভাইয়া বলছে, আমি জানতাম তুই চুড়িগুলো পরবি। কম দামি হলেও তোর হাতে এগুলো এত সুন্দর মানিয়েছে যে কোনো হীরার অলংকারকে যেন হার মানাবে। আমি তখন আয়নার সামনে বসেছিলাম, তনুকে চুল বেঁধে দিয়ে রুমে এসে চুড়িগুলো পরছিলাম। আর তখনই আদিব ভাইয়া রুমে চলে আসে। আদিব ভাইয়া এই মুহূর্তে আমার হাতটা এত যত্ন করে ধরেছে, মনে হচ্ছে জীবনের প্রথম কোনো পুরুষ মানুষ পবিত্রতা নিয়ে আমাকে হাতটা স্পর্শ করেছে। আমি জোর দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। এভাবে হুটহাট আমার হাত ধরবে না তুমি। তোর হাত ধরার পুরোপুরি অধিকার আমার আছে। অধিকার? কিসের অধিকার? আমি যখন মানা করেছি তখন আমার কথাই শেষ কথা। তুমি যাও। আমাদেরকে এভাবে একা কথা বলতে দেখলে পরে অনেক ঝামেলা হবে। তোর সাথে আমার এইভাবে কথা বলার অনুমতি আছে বলেই বলেছি। অধিকার, অনুমতি এসব কি বলছো? হেয়ালি করে কথা না বলে যা বলার সরাসরি বলো। জানোই তো আমি এসব পছন্দ করি না। আদিব ভাইয়ার মনে কি এসেছে বুঝতে পারলাম না। হঠাৎ আমার কানের পাশে চুলগুলো সরিয়ে কানের নিচে যত্ন করে হাতটা দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা বলবে। এমন সময় ফেলুদা হাজির। ফেলুদাকে দেখে আদিব ভাইয়া তাড়াতাড়ি করে আমার কানের পাশ থেকে হাত সরিয়ে নিল। ফেলুদা রুমেও ঢোকেনি, এত ব্যস্ততা তার মধ্যে। রুমের বাইরে দাঁড়িয়ে বলছে, আপু তোরা এখানে? এদিকে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। কনের বাড়িতে যাওয়ার জন্য সবাই তৈরি, তাড়াতাড়ি আয়। এই কথা বলে তনু চলে গেল। মেয়েটা এমনই, বড় হচ্ছে ঠিকই, বুদ্ধি এখনো হাঁটুর নিচেই পড়ে আছে। তনু যাওয়ার পর আমি অভিমান জড়ানো কণ্ঠে আদিব ভাইয়াকে বলছি, তনুর জায়গায় অন্য কেউ চলে আসলে ব্যাপারটা কেমন হতো বুঝতে পারছো তো? যাও তুমি এখান থেকে।
রাগ করছিস কেন? রাগ করার জন্য বিশেষ মানুষ হতে হয়। আমি বিশেষ মানুষ না বলছিস? উফ, যাও তো ভাইয়া, কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আর হ্যাঁ, গাড়িতে আমার পাশে বসবি। আদিব ভাইয়া চলে গেল। আমি আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে ভাবছি চুড়িগুলো খুলে রাখবো। আবার ভাবলাম, না থাক, অন্য কোনো উপহার হলে আমি কখনোই নিতাম না, চুড়ি বলেই নিয়েছি। প্রিয় জিনিস কখনো ফিরিয়ে দিতে নেই। আয়নায় নিজেকে দেখলাম, সব ঠিক আছে। রুমের দরজাটা বন্ধ করে বের হলাম। বাসা থেকে বের হতে হতে ভাবছি আদিব ভাইয়া তখন কিসের অনুমতির কথা বলেছে? গভীর কিছু নয় তো? না, এই মুহূর্তে আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আকাশ কুসুম কল্পনা করতে করতে গাড়িটা যেখানে রাখা আছে সেখানে গেলাম। আমি আসতে দেরি হওয়ায় যে যার সিটে বসে পড়েছে। আদিব ভাইয়ার পাশে মাত্র একটা সিট খালি দেখে তনুকে বললাম, তুই এই খালি সিটটাতে বস, আমি তোর সিটে বসবো। পড়ালেখা নিয়ে তো খুব অহংকার তোমার, বসো এইবার তোমার সিটে, আমি আমার জায়গাতেই বসবো। কি আশ্চর্য, এখানে পড়ালেখা আসছে কেন? দেখ, বড়দের কথা শুনতে হয়। আসছে কত বড় হতে, যখন কোনো কাজ করে দিতে বলি তখন কই থাকো? আদিব ভাইয়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আমার এত রাগ লাগছিল, ইচ্ছে করছিল ফেলুদার গালে কষে একটা চড় বসিয়ে দিই। আর না পারতে আদিব ভাইয়ার পাশের সিটে গিয়ে বসলাম। আদিব ভাইয়ার পাশে বসার পর আমার কানের কাছে চুপচুপি এসে বলছে, আমি মনে করেছি চুড়িগুলো খুলে ফেলবি, তুমি যা মনে করবে সেটাই করতে হবে। এইভাবে বলছিস কেন? চুপ, একদম চুপ, খবরদার। আর একটা কথা বললে আমি গাড়ি থেকে নেমে যাব। আদিব ভাইয়া মুখ কালো করে মাথা ঝুঁকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাচ্চাদের মতন আচরণ করছে, মনে হচ্ছে আমার বকায় কাজ হয়েছে। আমিও চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর আমরা কনের বাড়িতে পৌঁছালাম। সেখানে আদিব ভাইয়া আমার সাথে কথা বলছে না ঠিকই, কিন্তু সারাক্ষণ আমার পিছু পিছু হাঁটছে। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। গায়ে হলুদের যত আনুষ্ঠানিকতা আছে সব কিছু শেষ করে বাসায় ফিরলাম। কনে পক্ষ থেকেও মেহমান আসলো, তারাও সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে চলে গেল। রাত প্রায় অনেক হয়ে গেল, রাত বললে ভুল হবে, প্রায় ভোর হতে চলেছে। সবাই যে যার মতন ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে আবিরের সাথে আর কথা হয়নি, ঝামেলায় ছিলাম তাই। তাছাড়া আমি আবিরকে মানা করেছিলাম কল না দিতে, কেউ যদি দেখে ফেলে কথা বলছি আর মাকে বলে দেয় আমি তো শেষ। আমি একবার ভাবলাম কল দিয়ে দেখি আবিরকে, আবার ভাবলাম না থাক, শুধু শুধু কল দিয়ে এত রাতে বিরক্ত করব না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘন্টা দুয়েক পর আবারও আমার ঘুমটা ভেঙে গেল। সকাল হয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরে পাখির ডাক শুনতে পাচ্ছি। দিনের শুরুর ভাগটা এক নজরে দেখে নেওয়া যাক। জানালার পর্দাটা সরালাম। জানালার গ্রিল ছুঁয়ে সূর্যের প্রথম স্নিগ্ধ কিরণ আমার মুখ ছুঁয়েছে। হালকা বাতাস, অন্যরকম অনুভূতি। চা খেতে খেতে সকালটা দেখলে মন্দ হয় না। হাত মুখ ধুয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে গেলাম ছাদে। আকাশটা আমার খুব পছন্দের। খালি পায়ে হাঁটছি ছাদে আর চায়ের কাপে একবার দুবার চুমুক দিচ্ছি। ছাদে গেলে আমার অন্যরকম ভালো লাগে। আমার বাবা চাচারা নতুন করে কোনো ঘর বাঁধেনি, দাদু ভাইয়ের বেঁধে দেওয়ার সেই পুরনো ঘরেই আছি। বিশাল জায়গা নিয়ে আমাদের ঘরটা, অনেকটা পুরনো, জমিদার বাড়ির মতন দেখতে। ঘরটা যেন পুরনো ঐতিহ্যের নিদর্শন। ছাদ থেকে নেমেই দেখছি সবাই ঘুম থেকে উঠে গেল, যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছে। মা, চাচি আর ফুপুরা উপহারগুলো ঠিক করে নিচ্ছে। বাবার চাচারা সব কনের বাড়িতে কি কি পাঠাতে হবে এইসব নিয়ে আলোচনা করছে। আর দাদিরা এক পাশে বসে পাঞ্চি বাজছে। কাজিনরা তো আছে, আজকে কোন ড্রেসটা পরবে সেই নিয়ে গবেষণায়। দুপুর হতে না হতেই সবাই তৈরি, বরযাত্রী বলে কথা। এইটাই চাচুদের দিক দিয়ে আমাদের বাসায় শেষ বিয়ে, তাই সবাই এত আনন্দ করছে। সবাই চলে গেলাম নতুন চাচিকে আনতে। আদিব ভাইয়াও যদি আজকে আমাদের সাথে যেতে চেয়েছে। আমার এক চাচাতো ভাই আদিব ভাইয়াকে তার সাথে যার জন্য জোর করাতে আর আমাদের সাথে যেতে পারেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বউ নিয়ে ঘরে ঢুকলাম। সবাই জনে জনে নতুন বউকে দেখতে আসছে, হই হুল্লোড় একটা ব্যাপার। বিয়ের দিনটাও ভালোই ভালোই কেটে গেল। এর মধ্যে আদিব ভাইয়া আমার সাথে আর কথা বলেনি। সেই যে গাড়িতে ধমক দিয়েছি, এরপর থেকে কথা বন্ধ। বউ নিয়ে আসার পর আবিরের সাথে একটু কথা হয়েছিল ফোনে। মা খাবার খেতে ডাক দেওয়ায় আর পারিনি কথা বলতে। আবিরের মুখে একটাই কথা, কখন আবার কলেজ যাব, আমাকে ছাড়া নাকি তার ভালো লাগছে না।
আমারও আবিরকে খুব দেখতে ইচ্ছে করে, সেই যে দেখেছি আর তো দেখাই হয়নি। রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দুদিন যা ধকল গেল, খুব ক্লান্ত, তার ওপর ঘুম হয়নি ভালো করে। সব কিছু সামলে যে যার মতন ঘুমিয়ে পড়েছে। বেলা হয়ে গেছে অনেকক্ষণ, মাত্র আমরা ঘুমটা ভাঙলো। আজকে বেশ ভালো করে ঘুম হয়েছে, দুদিনের ঘুম পুষিয়ে নিয়েছি। সবাই নাস্তা করছে। এতদিন এত মজা করেছি যে সবার কথা খুব মনে পড়বে, খারাপও লাগবে। একটু বেলা হতেই একে একে অনেক মেহমান যার যার ঘরে চলে গেল। তবে কাজিনরা সবাই আছে, তারা আগামীকাল চলে যাবে। ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন সবাই। আদিব ভাইয়ারাও কালকে চলে যাবে। খালা আমাকে বলছে আদিব ভাইয়ার ছোট্ট বোন শান্তার পরীক্ষার সামনে, আর বেশি দিন থাকতে পারবে না এখানে। ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে দুই হাত মেলে ধরেছি, ওপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ভিজে যাচ্ছি। কখন যে আদিব ভাইয়া পিছন থেকে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। আড্ডার মাঝেই বৃষ্টি শুরু হয়েছিল। আমি আবার বৃষ্টি দেখলে লোভ সামলাতে পারি না, তাই ছাদে চলে এসেছি ভিজতে। ভাইয়া এক পা দু পা করে আমার দিকে এগিয়ে আসছে। ভাইয়াকে দেখে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে গেলাম। ভাইয়া আমার খুব কাছে চলে এসছে, দুই হাত দিয়ে যত্ন করে আমার মুখটা আস্তে করে চেপে ধরেছে। আমি আদিব ভাইয়ার চোখের দিকে তাকিয়ে আছি। কালকে তো চলে যাব, দিনে অন্তত একবার আমার খবরটা নিস। আমি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। দুজনেই অনবরত বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আচ্ছা, সত্যি করে বল তো, তুই কি কিছুই বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? কোনটা? আর কত পুরাবি আমাকে বলতে পারিস? আমার জন্য তোর হৃৎপিণ্ডে কি একটুও রক্তক্ষরণ হচ্ছে না? দেখছিস তো, আর পারছি না আমি, আর পারছি না রে হৈমন্তীরা। এইটুকু বলতেই আদিব ভাইয়ার কণ্ঠের স্বর বদলে গেল। ভাইয়ার গলাটা কেমন যেন বুঝে বুঝে আসছে। আমি ভাইয়ার চোখের দিকে তাকিয়ে দেখলাম এক ফোঁটা দু ফোঁটা করে চোখের জল গড়িয়ে পড়ছে। চোখের পানির সাথেই এক জোর। বৃষ্টির পানি আর চোখের পানি আলাদা করে চিনতে হয় না। এই মুহূর্তে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড বিষাক্ত হয়ে উঠেছে আমার কাছে। নীরবতা কাটিয়ে আমি বললাম, বাসায় চলো। আদিব ভাইয়া খুব চেষ্টা করছে চোখের পানি আড়াল করতে। ভালোবাসাটা হয়তো না দেখার ভান করে থাকতে পারি, কিন্তু চোখের পানি একটা মানুষের কষ্ট। আমি ওপরে ওপরে যতটা কঠিন, ভিতরে ভিতরে ঠিক ততটাই নরম। আদিব ভাইয়ার ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি আর দাঁড়াতে পারছি না। আমার যে কষ্ট হচ্ছে। আদিব ভাইয়াকে ছাদে একা রেখে আমি নিজেই ছাদ থেকে নেমে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছি। শুনেছি ছেলেদের চোখের পানি নাকি খুব ভয়ানক। মেয়েরা কাঁদলে যতটা মায়া লাগে, ছেলেরা কাঁদলে তার চেয়ে বেশি ভয়ানক লাগে। আমি বড্ড অসহায় এই মুহূর্তে। আবিরকে যে ভালোবেসে ফেলেছি, ছেলেটাও তো আমাকে চোখে হারায়। আমিও তার নাম হৃৎপিণ্ডে যত্ন করে লিখে ফেলেছি। আমাকে এক পলক দেখার আকুতিতে সেও দুমড়ে মুচড়ে শেষ হয়। আদিব ভাইয়া যদি আবিরের কথা জানে, না জানি কি হবে। দুটো মানুষই বড্ড অবেলায় চলে এলো আমার জীবনে। কিছুক্ষণ পর তনু এসে ডাকছে। দরজাটা খুলতেই আমার চোখের দিকে তাকিয়ে বলছে, আপু, তোর চোখগুলো লাল কেন রে? আবার বৃষ্টিতে ভিজেছিস? মাথা ব্যথা করছে তাই না? আমি গরম গরম চা বানিয়ে এনে দিই? হ্যাঁ। মন খারাপ? না। আচ্ছা তুই বস, তোর জন্য আর আমার জন্য চা বানিয়ে আনছি। তনু চা বানাতে চলে গেল। আমি আমার রুমে বসে আছি। হঠাৎ খেয়াল করলাম আমার রুমের সামনে দিয়ে খালা মায়ের রুমে যাচ্ছে। আমি ভাবলাম যাই, খালার কাছে গিয়ে জিজ্ঞেস করি কালকে কখন যাবে। খালার পিছু পিছু গেলাম। খালা মায়ের রুমে ঢুকতে ঢুকতে মাকে বলছে, তোর সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা বুবু, বলো। আমি ভাবলাম এখন রুমে ঢুকলে হয়তো তাদের কথা বলতে অসুবিধা হবে, সে কথা জানতে এসেছি, সেটা পরে জেনে নেব। আমি আবার আমার রুমের দিকে দু এক পা বাড়াতেই কানে আসলো, হৈমন্তীরা তো ইন্টারে পড়ছে। অল্প বয়সের মেয়ের কখন কোন দিকে মন ঘুরে যায় বলা যায় না। ওদের জোরটা দিয়ে দিই, কি বলিস? এটুকু কথা কানে ভেসে আসতেই আমি দরজার পাশে দাঁড়ালাম। আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছি। মা বলছে, আরো পড়ুক, পরে ভাবলে ভালো হয় না? পড়ুক না, তাতে কি হয়েছে? আজকাল কলেজে যায়, দিনকালও ভালো না, বাইরের জগৎ কেমন তা তো জানিসই। আচ্ছা, ওর বাবার সাথে কথা বলে জানাবো। এটুকু শুনেই আমি নিজের রুমে চলে আসি। মা আর খালা আমার বিয়ে নিয়ে কথা বলছে, এটুকু বুঝতে পারছি। এখন কেন বিয়ে? কার সাথেই বা বিয়ে? না,
এমন কিছু তো কোনোভাবেই হতে পারে না। সেদিন আদিপ ভাইয়া অধিকার অনুমতি বলতে এই কথাগুলো বোঝায়নি তো? না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আদিপ ভাইয়া যদিও এখনো পড়ালেখা করছে, কিন্তু তার বাবার বিশাল ব্যবসা। আদিপ ভাইয়ারা এক কথায় জমিদারের ছেলে, তাই বাইরে চাকরির কোনো প্রয়োজন পড়ে না। লেখাপড়া করে ঠিকই, কিন্তু বাবার ব্যবসাটাই দেখে। ভাইয়ার বড় ভাইটাও পড়ালেখা করেছে, কিন্তু বাইরে চাকরি করেনি। হিসেবটা গড়মিল লাগছে, কোনোভাবেই মিলছে না। আদিপ ভাইয়া তাহলে কি জানে যে তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে? জানতেও পারে। যদি জেনেও থাকে, তাহলে বারবার আমার মনোযোগ পেতে চাইছে কেন? এটা তো সে নাও করতে পারত। কিছুই মাথায় আসছে না। আদিপ ভাইয়া এখন আমার কাছে পুরোপুরি প্রশ্নবিদ্ধ। তনু চা বানিয়ে এনেছে, আর কিছু পারুক না পারুক, চাটা বেশ ভালোই বানাতে পারে। আমি আর তনু চাটা খেয়ে নিলাম। তনু মায়ের রুমে চলে গেল। আবিরকে একটা কল করে দেওয়া উচিত। মোবাইলটা নিয়ে দিলাম কল। হ্যালো মহারানী। মন খারাপ? মনে মনে ভাবলাম, কিভাবে জানলো যে আমার মন খারাপ? কেন বলছো? আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মন খারাপ। আবিরকে বুঝতে দেওয়া যাবে না যে মন খারাপ। এমনিতেই দেখা হয় না, তার উপর যদি এসব বলতে চাই, আরো মন খারাপ করে ফেলবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, নাস্তা করেছো? আগে বলো মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? না তো, আমার মন তো একদম ভালো। দেখো আমি হাসছি। হ্যাঁ, নাস্তা করেছি। তুমি করেছো? করেছি। আচ্ছা শোনো না, তোমাকে না না দেখে আর থাকতে পারছি না। একটু দেখা করো। তুমি ছাদের এক কোণায় দাঁড়াবে, আর আমি তোমাকে মন ভরে দেখব। পাগল হয়েছো? কেউ দেখে ফেলবে তো। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চেষ্টা করছি আমি। চেষ্টা না, দেখা করতেই হবে। আচ্ছা আসো। এখনই আসি? আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমি আড়াল থেকে একটা বারের জন্য দেখব তোমাকে। আচ্ছা, এসে কল দিও। আমি লাইনটা কেটে দিলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল প্রায়। এতক্ষণ মন খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেল। ছেলেটার পাগলামি আর নিতে পারছি না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি। নিজেকে বারবার আয়নায় দেখছি। লজ্জা ভয় সব মিলিয়ে আমার ভিতরে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। অস্থিরতা তো আছেই, হাত পা কাঁপছে। এমন অস্থিরতা কাজ করছে যে স্থির থাকতেই পারছি না। কম করে হলেও এই কয়েক মিনিটে ২০-২৫ বার আয়নায় নিজেকে দেখা শেষ। প্রথম প্রেমের অনুভূতিগুলো যে এমনই হয়, নিজের সাথে না ঘটলে বুঝতামই না। আবির কল দিয়েছে, রিংটন বাজছে, সাথে হৃদস্পন্দনও বাড়ছে। সিঁড়ি অবধি স্বাভাবিকভাবে হেঁটে গেলাম। এরপর ব্যস্ততা নিয়ে হাঁটার গতি বাড়িয়ে তাড়াহুড়ো করে ছাদে চলে গেলাম। নিজেকে আর সামলাতে পারছি না। কয়েকদিন পর যে দেখবো আবিকের। আবির আমাদের বাড়ির সামনের এক কোণায় দাঁড়িয়ে আছে। আমি আবিরের দিকে তাকাচ্ছি, আর আবির আমার দিকে। দুজোড়া চোখ যেন অন্য কোনো দিকে সরছেই না। খুব ইচ্ছে হচ্ছিল সামনাসামনি দাঁড়িয়ে দুজন দুজনের হাত ধরে একজন অন্যজনকে মন ভরে দেখি। এর মধ্যে তনু কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করতে পারিনি। আবিরকে দেখে নেয়নি তো? তনুকে দেখার সাথে সাথে কলিজায় মোচড় দিয়ে উঠল। আপু, তুই এখানে কি দেখছিস? কই, কিছু না তো। আমি তো দেখলাম দেখছিস। ততক্ষণে আবির চলে গেছে। যা তো এখান থেকে। তুইও চল, তুই গেলেই যাব। আচ্ছা আপু, কালকে তো আদিপ ভাইয়ারা চলে যাবে, তোর মন খারাপ লাগবে না? তনুর কথায় আমার কোনো মনোযোগ নেই। আবির এখনো আছে কিনা সেটা দেখতে উকি ঝুঁকি মারছি। কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো তনুকে দেখে চলে গেছে। কতদিন পর দেখা হলো, তাও ফেলুদা এসে ঝামেলা করলো। একটু ছাদে অপেক্ষা করে আবিরকে দেখতে না পেয়ে নেমে গেলাম। ফেলুদা আমার সাথে সাথেই নেমে গেল। এর মধ্যে আমি পুরোপুরি ভুলেই গেলাম যে একটু আগে আমার মনটা খারাপ ছিল। ছাদ থেকে নামতেই আবিরের কল। তনুকে বললাম, দেখ তো, মা বোধ হয় তোকে ডাকছে। কই, শুনলাম না তো। আমি শুনেছি, যা তুই। তনু সরে যেতেই আবিরের কলটা রিসিভ করলাম। মহারানী। বলো। কি যে শান্তি লাগছে আজকে, বলে বোঝাতে পারবো না। কেন, কি হয়েছে আজকে? লটারি জিতেছ? আবির হাসতে হাসতে বলছে, তুমি তো আমার কাছে লটারির চেয়েও বেশি কিছু। তাই? তুমি কখনো জানবে না, তোমাকে দেখারই আকুতি। এইটুকু কথা হতেই দেখলাম মা আমার রুমের দিকে আসছে। মাকে দেখতে পেয়ে ব্যস্ত কণ্ঠে আবিরকে বললাম, এই শোনো, রাখছি রাখছি, মা আসছে। আবির কি বলল তা আমি শুনতে পাইনি। লাইনটা আমি নিজেই কেটে দিলাম। মা এসে আমার পাশে বসেছে। তুই কি আজকাল মাথায় তেল দিস না? না মা, তেল দিতে ভালো লাগে না। তেল দিলে সুস্থ মানুষকে অসুস্থ দেখায়।
তেলের কৌটোটা দে তো, মাথায় তেল দিয়ে দিই। না না মা, আমি মাথায় তেল দেব না। ততক্ষণে ফেলুদা রুমে হাজির। মুচকি হেসে বলছে, মা, আজকাল আপুর মেজাজ বেশি খারাপ হয়ে থাকে। সেদিন চাচুর গায়ে হলুদে আমার সাথে বাজেভাবে কথা বলেছে। তেলের কৌটোটা কোথায় আমাকে বলো, আমি নিজেই এনে দিচ্ছি। মা তনুকে তেলের কৌটোটা দেখিয়ে দিল। মায়ের সামনে এখন কিছু বলতে গেলে তনুর দোষ চোখে পড়বে না, দোষ সব আমিই করি। তনু কৌটোটা মায়ের দিকে এগিয়ে দিল। মা ওপরে বিছানায় বসেছে আর আমি নিচে ফ্লোরে বসেছি। আমার চুলগুলো খুলে দুই ভাগ করে আলতো হাতে তেল দিয়ে দিচ্ছে। কাল তোর খালারা চলে যাবে, তুই যাবি বুবুর সাথে? মা, তুমি তো জানোই যে আমার কোথাও যেতে ভালো লাগে না, তবু এসব বলছো। সেখানে তো শান্তা আছে, তোর একা একা লাগবে না, আর যাওয়াটা জরুরি। জোর করো না মা, আমি যেতে পারবো না। এতক্ষণ তনু আমার মায়ের কথা শুনছিল। যেই না বেড়াতে যাওয়ার কথা শুনলো, অমনি লাফ দিয়ে উঠে বলল, মা মা, আমিও যাই আপুর সাথে। না, তুই গিয়ে কি করবি ওখানে? তুই পরের বার যেতে পারবি। তোমরা সব সময় আমার সাথে এমন করো, সব জায়গায় আপুকে যেতে যাও জোর করো, আর আমি নিচে থেকে বলেও আমাকে বকা দিয়ে চুপ করিয়ে দাও। আদিপ ভাইয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ব্যস্ত হয়ে পড়লো তাকে খুঁজতে। তখন রাত প্রায় 3টে বাজতে চলেছে। ভাইয়া তখনও ঘরে ফেরেনি। ভাইয়া যে রুমে ঘুমায় সেই রুমটা ভিতর থেকে আটকানো। দরজায় অনেক বাড়ি দেওয়ার পরেও রুমের দরজা খুলল না। রুমের জানালা দিয়ে খুলতে দেখি ভাইয়া সুইসাইড করেছে। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কান দিয়ে যেন কারোর কোনো আওয়াজ ঢুকছে না। মনে হচ্ছে যেন আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। সবাই স্তব্ধ। আদিপ ভাইয়া এমন একটা কাজ করতে পারে কারোর কল্পনাতেই ছিল না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কপালে হাত দিয়ে দেখলাম কয়েক ফোঁটা ঘাম জমেছে। এটা কি তাহলে স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্নই তো। দেওয়ালের সাথে ঝুলিয়ে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 1টা বাজতে চলেছে। আমার মনে কেমন যেন একটা ভয় কাজ করছে। আমি তনুর দিকে তাকিয়ে দেখলাম সে ঘুমের রাজ্যে পায়চারি করছে। তার ঘুমটা না ভেঙে যায় তাই আস্তে করে উঠলাম। উঠে দরজাটা খুললাম। খুলে আদিপ ভাইয়া রুমের দিকে গেলাম। রুমের দরজা খুলতেই দেখলাম ভাইয়া ঘুমাচ্ছে। আবার আস্তে করে দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা শেষ করে মাকে বললাম, আমি খালার সাথে যাব না, আমার ক্লাস আছে, অনেক দিন কলেজ যাওয়া হয় না। পড়ার কথা বলতেই মা রাজি হয়ে গেল। খালার সাথে যাওয়ার জন্য আর জোর দিল না। আমিও মনে মনে অনেক খুশি, খালার সাথে যেতে হবে না। খালারা চলে যাচ্ছে। আদিপ ভাইয়া যেতে যেতে আমাকে একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেল। চিরকুটে লেখা ছিল, আমার নতুন নম্বর, একটা কল দিস প্লিজ। খালারা যাওয়ার পর আমি তৈরি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। অনেকদিন কলেজে যাওয়া হয় না। আজকে অবনী আর আবিরের সাথে দেখা হবে। বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকতেই আবিরকে দেখতে পেলাম। হাতে গোনা কয়েকজন ছাড়া আমাদের সম্পর্কের কথা আর কেউ জানে না। তাই আবিরকে ইশারা করে বললাম লাইব্রেরিতে যেতে। আবির লাইব্রেরিতে গেল। আমি আর অবনী আবিরের পিছন পিছন গেলাম। আবির আর আমি মুখোমুখি বসে আছি। অবনী বলল, তোরা কথা বল, আমি নোট তৈরি করি। অবনী পাশের একটা টেবিলে বসে নোট তৈরি করছে। আবির আমাকে বলছে, অনেকদিন পর দেখা। কেমন আছো তুমি? ভালো। তুমি? তুমি তেমন রেখেছ? আমি রাখার কে? তুমিই তো সব। কিছুক্ষণ কথা হওয়ার পর আমরা 3জন মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ হতেই আবির আর আমি পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে আসি। আবির আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আমিও বাসায় ফিরে আসলাম। রোজ রোজ আবিরের সাথে আমার কথা হচ্ছে। রাত প্রায় 2টা-3টা অবধি কথা না বললে যেন মনই ভরে না। জীবনে কখনো কারোর সাথে এমনভাবে মেলামেশা হয়নি। এটুকু সময়ের মধ্যে আবির অনেকটা কাছের মানুষ হয়ে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় বই নিয়ে বসে বসে গল্প পড়ছি। মা এসে আমার পাশে বসেছে। মাকে বসতে দেখে আমি আস্তে করে গিয়ে মাথাটা মায়ের কোলে রাখলাম। মা আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, এইবার তোর বিয়ে নিয়ে ভাবছি আমরা। মা, এখন বিয়ের কথা বলো না তো, আমি আগে পড়ালেখা শেষ করতে চাই। যাদের ঘরে বউ হয়ে যাবি তারা তো তোকে পড়াবে। এত শিওর হয়ে কিভাবে বলছো তুমি? তোর খালাই হবে তোর শাশুড়ি। মানে? আদিবের সাথে তোর বিয়ে? ভাইয়াকে আমি সবসময় আমার ভাইয়ের মতন ভেবেছি, কিন্তু এখন এসব বলছো কেন? আমি পারবো না ভাইয়াকে বিয়ে করতে, আর আমি পড়ালেখা করতে চাই। পড়ালেখা অবশ্যই করবি, তবে বড়রা যেটা বলে সেটাই। আর সামনে তো তোর অয়ন ভাইয়ার বিয়ে, আর বড়রা সিদ্ধান্ত নিয়েছে বিয়ের কিছুদিন পরই তোদের জোরটা দিয়ে দেবে।
এ বিষয়ে মায়ের সাথে কিছুক্ষণ তর্ক করার পর মা আমার রুম থেকে চলে গেল। মা রুম থেকে যাওয়ার সাথে সাথেই আমি আবিরকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ বলো মহারানী। বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে, তুমি কিছু করার থাকলে করো প্লিজ, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। এখনো তো পড়ালেখা করছি, বাসায় বললে মেনে নেবে না। তুমি বললে পালাতে পারি, চলো পালাই। আমাকে রাখবে কোথায়, খাওয়াবে কি? শুরুর দিকে হয়তো একটু একটু কষ্ট হবে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। এটুকু বলেই তনুকে আমার রুমের দিকে আসতে আমি লাইনটা কেটে দিলাম। তনু আমার পাশে বসে খুশি খুশি মুখে বলল, আপু জানিস তোর সাথে নাকি আদিপ ভাইয়ার বিয়ে? আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতেই পারবো না। তুই এখন যা তো এখান থেকে, তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। কেন আপু, তোর বিয়েতে তুই খুশি না? তোকে এখান থেকে যেতে বলেছি, যা, তোর সাথে আমি পরে কথা বলবো। তা না হলে এখন তুই আমার কাছে বকা শুনবি। আচ্ছা বাবা, যাচ্ছি। তনু রুম থেকে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না পালালে আমি যে আবিরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। এখন পালিয়ে যাওয়াটাই একমাত্র সমাধান। আমি জানি এটা ছেলে মানুষই, তবুও আমাকে পালাতে হবে। আবিরকে বলবো তৈরি থাকতে, তবে এখন না, আগে দেখি ঘটনা কোন দিকে গড়ায়। অল্প করে খাবার খেয়ে বিছানায় শুতে এসেছি, এপাশ ওপাশ করছি, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। আবিরকেও কল করতে ইচ্ছে করছে না, খুব চিন্তা হচ্ছে। এর মধ্যে তনু এসে হাজির হয়েছে, এটা ওটা বলে আমাকে পাগল করে দিচ্ছে। এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি। আমি তনুর কোনো কথায় পাত্তা না দিয়ে চুপ করে বসে আছি। তনু নিজে নিজে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। তখন রাত প্রায় 12টা। আমার চোখে ঘুম নেই, আবিরের চেহারাটা আমার চোখের সামনে ভাসছে। এটুকু সময়ে আবির আমাকে অনেকটা মায়ায় জড়িয়ে নিয়েছে। আমার মাথা কাজ করছে না। যদি পালিয়ে যাই, পরিবারকে ছাড়া থাকবো কিভাবে? মা বাবাকে ছাড়া কিভাবে থাকবো? তারাও তো আমাকে ভালোবাসে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। চোখ খুলতেই দেখলাম সকাল হয়ে গেছে। আজকে কলেজ যেতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে আবিরের কথা মাকে বলে দিতে, কিন্তু আমি জানি মা কোনোভাবেই মানবে না। আর এই মুহূর্তে পরিবারের কাছে আবিরের কথা বলাটা সবচেয়ে বড় বোকামি। কারণ আবির এখনো পড়ালেখা করছে, যদিও আদিপ ভাইও পড়ালেখা করছে। পড়ালেখা করলেও তাদের নিজেদের তো ব্যবসা আছেই। আর আর তাই আমি হাজার বলেও পরিবার মানবে না, আমি জানি। ঠিক 9 দিন পর অয়ন ভাইয়ার বিয়ে। এর মধ্যে আমাকে যা করার করতে হবে। দরকার হলে পালিয়ে যাব, দরকার হলে এই বিষয়ে আদিপ ভাইয়ার সাথে কথা বলবো। তবে এখন না, একটু সময় নিয়ে দেখি। সময় নিলেই বা আর কি এমন হবে? যা হওয়ার তাই হবে। কয়েকটা রাত প্রায় না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। দিন যত ঘনিয়ে আসছে ততই যেন দিশেহারা হয়ে যাচ্ছি। যেতে যেতে প্রায় 7টা দিন চলে গেল। আমি মনে মনে ভাবলাম, না, আর দেরি করা যাবে না। আমাকে একবার আদিপ ভাইয়ের সাথে কথা বলতেই হবে। রুমে বসে আছি, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। আদিপ ভাইয়াকে এইবার কলটা দিয়েই দিই, কিন্তু রুমে যদি কথা বলি তাহলে কেউ শুনে নেবে। ছাদে গিয়ে বললাম ভালো হবে। মোবাইলটা নিয়ে ছাদে গেলাম। ছাদে আসার আগে একবার দেখে নিয়েছিলাম কে কোন রুমে আছে। আদিপ ভাইয়ার দিয়ে যাওয়া চিরকুটটাও সাথে করে নিয়ে এসছি। সেখান থেকে নাম্বারটা মোবাইলে তুলে ভাইয়াকে কল দিলাম। হ্যালো, চিনতে পেরেছো? হৈমু, তোর ফোনের অপেক্ষাতেই তো দিন গুনছিলাম, আর তুই এখন দিলি কল। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বল। তার আগে বল তুই কেমন আছিস? আমি ভালো নেই। তুমি একবার আমার সাথে দেখা করতে পারবে? পারবো। কখন আসবো বল? কাল দেখা করো, আমি ঠিকানাটা তোমাকে টেক্সট করে দেব। ঠিকানা কেন? বাসায় গেলে কি হবে? বাসায় আসা যাবে না, খুব জরুরি কথা তাই। আর হ্যাঁ, তুমি যে আমার সাথে দেখা করবে সে কথা যেন কেউ জানতে না পারে, জানলে আমার সমস্যা হবে। সিরিয়াস কিছু? আসলেই জানবে। আচ্ছা। আমি এপাশ থেকে লাইনটা কেটে দিলাম। আদিপ ভাইয়াকে একটা কঠিন সত্যের মুখোমুখি করতে যাচ্ছি আমি। কখনো চাইনি এমন কিছু হোক। পরিবারের গুরুজনরা যে আমার বিয়ে নিয়ে সবকিছুতে তো তাড়াতাড়ি ভাববে তা আমার জানা ছিল না। যদি আমি আগে থেকে জানতাম তাহলে কখনো এমনটা হতে দিতাম না। যাই হোক, আদিপ ভাইয়াকে একটা ঠিকানা দিলাম। যে জায়গায় আসতে বলেছি জায়গাটা অনেকটা পার্কের মতন দেখতে, যদিও খুব বেশি মানুষের আনাগোনা নেই সেখানে। পরের দিন বিকেলে আদিপ ভাইয়াকে যে সময় আসতে বলেছি ঠিক তার 20 মিনিট আগেই বাসা থেকে বের হলাম। মাকে বলেছি অবনীদের বাসায় যাচ্ছি। যদিও মা এভাবে কখনো একা একা বের হতে দেয় না, অবনীর বাসায় বললে রাজি হয়।
আদিব ভাইয়াকে দেওয়া ঠিকানায় পৌঁছাতে আমার 5 মিনিট বা 7 মিনিট সময় লাগে। আমি গিয়ে একা একা বসে আছি, নিজের সাথে নিজের মনে কথা বলছি। দূর থেকে দেখতে পাচ্ছি আদিব ভাইয়া 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসছে। অনেকটা কাছে এসে বলল, কেমন আছিস? জরুরি তলব কেন? ভালো আছি, তুমি? যেমন থাকার কথা তেমনই আছি। কি জন্য ডেকেছিস বল? তুমি জানতে তোমার আর আমার বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, জানতাম। তাহলে আমাকে জানাওনি কেন? আমি মনে করেছি তুইও জানিস। তাছাড়া আমি তোর ওপর জোর দিতে চাইনি। আমি চেয়েছি তোর মনের এক কোণে একটা জায়গা করে নিতে, যেখানে আর কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না। চেয়েছি তুই নিজে থেকে আমাকে ভালোবাসবি। জোর করলে হয়তো তোর মনোযোগ পাবো, কিন্তু ভালোবাসা, সেটা আদেও সম্ভব না। তোমাকে আমি কেন ডেকেছি জানো? জানি না, তবে কেন জানি আমার মনে হচ্ছে তোর হৃৎপিণ্ড অবধি যেতে পারলেও তোর হৃদয়ে স্পন্দন আমি এখনো পৌঁছাতে পারিনি। আমি ভালোবাসি। নাম? আবির। নামটা শোনার পর আদিব ভাইয়া অন্য পাশে ঘুরে গেল, একেবারে চুপচাপ, কোনো কথাই বলছে না। কি হলো, কিছু বলছো না যে? এখন আমাকে কি করতে হবে? পরিবারকে কিছু একটা বলে বিয়েটা ভেঙে দাও। মা বলেছে অয়ন ভাইয়ার বিয়েতে আমাদের জোরটাও দিয়ে দেবে। প্লিজ দেখো, আমি আবিরকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। আমি বলেই যাচ্ছি, আদিব ভাইয়া কিছু বলছে না। আমি জানি আবিরের কথা শোনার পর ভাইয়ার খুব কষ্ট হচ্ছে। আমি এটাও জানি ভাইয়ার নীরবে আর্তনাদ করছে। এদিকে আমিও যে অপারগ। আদিব ভাইয়া কিছু না বলেই চলে গেল। একটা বারের জন্য পিছন ফিরে তাকালো না। আমার খুব ভয় করছে, বিয়েটা আদৌ ভাঙবে তো? দেখতে দেখতে অয়ন ভাইয়ার বিয়েটাও হয়ে গেল। ভাইয়া বিয়েতে তেমন করে মজা করা হয়নি। আমি শুধুমাত্র বিয়ের দিনই গিয়েছি। তবে আদিব ভাইয়ার সাথে আমার দেখা হয়নি, বিয়ে নিয়ে ব্যস্ত ছিল তাই। যদিও মনে মনে অনেক খুঁজেছি, কেন খুঁজেছি নিজেও জানি না। এর মধ্যে আবির আর আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আদিব ভাইয়া বিয়ে ভেঙে না দেয় আমরা পালিয়ে যাব। কোথায় যাব, কি করব, আপাতত কিছু জানি না। অয়ন ভাইয়ার বিয়ের প্রায় সপ্তাহখানেক পর আদিব ভাইয়া খালাকে জানিয়ে দিয়েছে যে সে এই বিয়েটা করতে পারবে না। আদিব ভাইয়ার ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে পড়ালেখা করবে। এই বছরটা শেষ করে পরের বছর ফাইনাল পরীক্ষা দিয়ে সে বাইরে চলে যেতে চায়। আর এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমাকে তার পছন্দ না। ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখলেই করতে হবে এমন কোনো কথা নেই। আর বিয়েটা যেহেতু সে করবে, সিদ্ধান্তও তার হওয়া উচিত। আদিব ভাইয়া আগে কখনো খালার কথার অমান্য করেছে বলে আমার মনে পড়ছে না। ভাইয়া ছোটবেলা থেকে তার বাবা মায়ের বাধ্য সন্তান, কখনো মুখের ওপর কথা বলতে দেখিনি তাকে। এই বিয়েটা সে কেন ভাগছে কেউ না জানলেও আমি আর আদিব ভাইয়া খুব ভালো করেই জানি। যাই হোক, বিয়েটা যেহেতু সে নিজেই ভেঙে দিয়েছে, সেখানে অন্য কেউ কিছু বলার অধিকার রাখে না। শেষমেশ বিয়েটা ভেঙেই গেল। আমিও মনে মনে আদিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। যাক, এবারে তাহলে আবিরকে আমার পাওয়া হবে। তারপর অনেকটা সময় কেটে গেল, দেখতে দেখতে বছর 2 প্রায়। আদিব ভাইয়া বিয়ে ভেঙে দেওয়ার পর থেকে মা আর খালার মধ্যে আমাদের বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। তাদের মধ্যে এখন যোগাযোগ একেবারেই বন্ধ। যদিও মাঝে মাঝে শান্তা কল দিয়ে তনুর সাথে কথা বলে। তনু এখন ইন্টারে পড়ছে আর আমি অনার্সে। তনুর কাছে শুনেছি আদিব ভাইয়া নাকি কিছুদিন আগেই দেশের বাইরে চলে গেছে। শুনেছি অয়ন ভাইয়ার নাকি ফুটফুটে একটা মেয়ে হয়েছে। এভাবেই দেখতে দেখতে আরও একটা বছর কেটেছে। বোঝার ক্ষমতাও একটু বেড়েছে। আবিরের সাথে কথা হয় ঠিকই, তবে আগের মতন আর প্রাণ খুঁজে পাই না। ভার্সিটিতে গেলে রোজ দেখা হয়, কিন্তু কেন জানি না এখন আর আগের মতন দেখার আকুতিটা কাজ করে না। কোথাও যেন একটা শূন্যতা কাজ করে। মাঝে মাঝে মনের অজান্তে অকারণে কলিজায় মোচড় দেয়। এর মধ্যে হঠাৎ একদিন বাবা আর চাচুকে কিছু বিষয় নিয়ে কথা বলতে শুনি। যদিও আড়াল থেকে শুনেছি কথাগুলো, শোনার পর থেকে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছিল। সব কিছুর মাঝে থেকেও এতদিন শূন্যতা অনুভব করতাম, কিন্তু বাবা আর চাচুর কথাগুলো শুনে শূন্যতা আরও বেশি করে আমাকে কামড়ে ধরেছে। মাঝে আরও 4টে বছর কেটে গেল। এর মধ্যে আমার বিয়েটাও হয়ে গেল। আকাশ আমার পুরনো পছন্দ। ছোটবেলা থেকেই ছাদে গিয়ে কিছুক্ষণ না হাঁটলে দিনটা যেন শুরুই হতে চায় না। এই মুহূর্তে পাশে ঘুমিয়ে থাকা দুটো মানুষের দিকে মায়ায় জড়ানো দৃষ্টিতে তাকিয়ে আছি। দুজনের শরীর থেকেই চাদর সরে গিয়েছে।
আস্তে করে চাদরটা দুজনের গায়ে জড়িয়ে দিয়ে আমি ছাদে এসে হাঁটছি। ঝিরিঝিরি বাতাস, সূর্যের নতুন আভা, অন্যরকম পুরনো অনুভূতি। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। পুরনো কিছু স্মৃতি মনে পড়ছে। আবিরের সাথে দেখা করার স্মৃতি, লুকিয়ে প্রেম। একটা ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ পিছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরে আদুরে গলায় সুর তুলেছে। এত সুন্দর গান! আদিব ভাইয়া ছাড়া তো আর কে গাইতে পারে? গান শুনতে শুনতে ভাবছি, বাবা আর চাচুকে সেদিন বলতে শুনেছিলাম আমার আর আদিবের বিয়েটা আমার দাদা ভাই ঠিক করেছিলেন। উনি মারা যাওয়ার আগে সবাইকে বলেছিল আমাদের বিয়েটা যেন হয়। আজ দাদা ভাই বেঁচে নেই। বেঁচে থাকলে হয়তো উনিও খুব করে চাইতেন আমাদের বিয়েটা হোক। বাবা আর চাচুর কথাগুলো শুনে আমি মাকে বলেছিলাম যেন খালাকে আবার বিয়েটার কথা বলে। আর মাকে সবটা খুলে বলেছি। সবটা মানে আবিরের কথা বলিনি। মাকে শুধু বলেছি আমি চেয়েছি বলেই আদিব ভাইয়া বিয়েটা ভেঙেছে। আমি না চাইলে আদিব ভাইয়া বিয়েটা ভাঙতো না। সবকিছু জানার পর আমি আবিরের সাথে দূরত্ব তৈরি করে নিয়েছি। নিজেই তার কাছ থেকে দূরে চলে এসেছি। মোট কথা, সব দিক থেকেই এড়িয়ে চলছি। আবিরের সাথে অনেকটা পথ চলেও কোথাও না কোথাও আদিবের পথ চেয়েছিলাম। আবিরের সাথে থাকলেও কোথাও না কোথাও শূন্যতা কাজ করত। কিন্তু আদিবের সাথে না থেকেও সে যখন আশেপাশে থাকতো তখন সব কিছু যেন পূর্ণতা পেত। আবিরের কয়েক বছর শিহরণ জাগানো অনুভূতি আর অপরিপক্ক ভালোবাসা আদিবের গভীর আর পরিপক্ক ভালোবাসার কাছে হার মেনে নিল। শেষবার যেদিন আবিরকে পাকাপাকিভাবে ছেড়ে এসেছি, সেদিন আবির অশ্রু জড়ানো কণ্ঠে বলেছিল, হৈমন্তীরা, তুমি আমার মনের খুব গোপনে রয়ে যাবে, একেবারেই নীরবে নিস্তব্ধে। আমিও মনে মনে বলেছিলাম, তুমিও রয়ে যাবে নীরবে হৃদয় মম। বিয়েটা যেহেতু আদিবের সাথেই হয়েছে, দুই পরিবারের মধ্যে দূরত্বও ঘুচে গেল। আদিব গান গাইছে, আমি পুরনো দিনগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। একটু পর ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে এসে মেয়েটা মা বলে ডাক দিল। ছোট্ট ছোট্ট হাতে তার বাবার এক হাত ধরেছে আর আমার এক হাত ধরেছে। সে জানে আমি এই সময়ে ছাদে থাকি, তাই চোখ কচলাতে কচলাতে চলে এসছে। আদিব আদিরাকে কোলে নিয়ে আদর করছে। আমি মুচকি মুচকি হাসছি আর ভাবছি, সেদিন আমাদের ভাগ্য চেয়েছিল একজোড়া মন, দুই জোড়া চোখ কখনো আলাদা না হোক। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।